মহা ফ্যাসাদে পড়া গেছে। আমরা তখন তো কথা শুনিনি, কথা না শুনলে এরকমই বিপদে পড়তে হয় মনে হচ্ছে আজকে। তার আগে ছোট্ট একটা রিক্যাপ, কি করে আমরা পৌঁছলাম কলকাতা থেকে নর্থ বেঙ্গল। ছিলাম সুন্দর ঝালংয়ে, পাহাড় নদীর মাঝখানে। কোলাহলহীন কোলাখামি বা কিরম কাটলো আমাদের দুরাত। মূর্তি নদীর ধারে বেস্ট রিসর্ট, আর মিরিক ছিল লাস্ট ডেস্টিনেশন। 9টা বাজে সকালবেলা, আর আমরা হোটেল জগজিৎ থেকে চেক আউট করে রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। দেখি কতক্ষণে আমরা কলকাতা পৌঁছতে পারি। আবার প্রচুর শার্প কার্ভ দিয়ে আমাদের নিচে নামতে হবে শিলিগুড়ির দিকে। আমরা যখন মূর্তি থেকে মিরিক এসেছিলাম তখনও প্রচুর এরকম শার্প টার্ন ছিল। দেখা যাক কতক্ষণে আমরা এই টার্নগুলো নিয়ে নিচে নামতে পারি। অন দ্য ওয়ে একটু রাইস শাক কিনবো, সেটার জন্যই আমরা এখন দেখবো যে রাস্তার ধারে ধারে অরেঞ্জ রাইস শাক এগুলো নিয়ে সকাল থেকেই বসে থাকে। যেখানেই প্রথমে দেখতে পাবো কিনে নেবো, কারণ পরে যদি আর না পাই, জানি না কলকাতার গরমে গিয়ে কি অবস্থা হবে। আর একটা ছোট্ট টিপস, যে পাহাড়ে অনেক সময় হয় অনেক স্টিফ জায়গায় উঠতে হয়। এখন যেমন আমরা পাহাড় দিয়ে নামছি, কোনো সেরকম অসুবিধে হয় না, কিন্তু পাহাড়ে যখন উঠতে হয় তখন ক্লাচে বেশি না পা দিয়ে, যে জায়গাগুলো খুব খাড়াই থাকে, 1 নম্বর গিয়ারে দিয়ে যদি আপনি গাড়িটা চালান তাহলে অনেক স্মুথ দেখবেন আপনার গাড়ি উঠে যাচ্ছে। না হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্লাচে যদি বেশি পা দেন গাড়ি গরম হয়ে ধোঁয়া বেরোতে পারে। তবে পুরো ব্যাপারটাই কিন্তু হচ্ছে যে গাড়ি চালাচ্ছে তার আন্দাজের ওপর ডিপেন্ড করছে। আর এদিকে দেখছি হু হু করে গাড়ি ঢুকছে মিরিকের দিকে। জায়গায় যখন গাড়িটা ধরুন সারা রাত পড়ে রয়েছে, প্রথমবার চালানোর জন্য কিছুক্ষণ আগে স্টার্ট দিয়ে গরম করে নেবেন। অবশ্যই এটা ডিজেল গাড়ির জন্য বলছি, তাহলে গিয়ারটা অনেক স্মুথ পড়বে। নাহলে প্রথমেই যদি আপনি গাড়ি চালাতে আরম্ভ করেন, গিয়ারটা দিতে একটু কষ্ট হবে। এই রাস্তায় কিন্তু অনেক বাসও চলে, তো বাসগুলোকে একটু সাবধানে দেখে চলতে হবে। অনেক সময় কিন্তু ওরা হর্ন না দিয়ে আপনার দিকে এগিয়ে আসবে, তাই জন্য যে কোনো টার্নে আপনি অন্তত হর্ন দেবেন। রাস্তা একদম বাটারি স্মুথ না হলেও এমন হয় যে চালাতে পারবেন না। চা বাগানের মধ্যে মধ্যে দিয়ে যেতে ভালোই লাগবে, আর মাঝে মধ্যে পড়বে পাইন ফরেস্ট। একদিকে সুন্দর চা বাগান আর একদিকে পাহাড়। আই লাভ মিরিক অনেক জায়গায় আছে। হ্যাঁ, অনেক জায়গায় আই লাভ মিরিক আছে। এইসব জায়গাতে আপনি খাবার দোকানও কিন্তু পেয়ে যাবেন। যদি ব্রেকফাস্ট করে নাও বেরোন, তাহলে এইসব জায়গায় ব্রেকফাস্ট করতে পারেন। এত সুন্দর ড্রাইভ আপনি নর্থ বেঙ্গলে আসলেই পাবেন। আমাদের নর্থ বেঙ্গল সিরিজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর লিঙ্কগুলো আই বাটনে শেয়ার করে নেব, মিস করলে দেখে নিতে পারেন। প্ল্যান করতে আশা করছি খুবই হেল্প হবে। যাবার সময়ও দেখেছিলাম, আর আসার সময়ও সি অফ করতে ভুলেনি কিন্তু এরা। রাস্তা উপরে দেখলাম 27, এখানে দেখাচ্ছে 28 কিলোমিটার শিলিগুড়ি। প্রচুর গাড়ি ঢুকছে হুস করে। ব্রিজেরও সিগন্যাল আছে, এই প্রথমবার দেখলাম, কারণ ওই দিক থেকে গাড়ি পাস হবে, তারপরে আমরা যাব। এটা সত্যি সংকীর্ণ সেতু। আমরা অপেক্ষা করছি, আর এখন ঘড়িতে 10টা 10। ওঠার জায়গাটা বেশ হিচকি তুলেই উঠতে হচ্ছে বড় বড় গাড়িগুলোকে। শুষ করে আসছে। দাঁড়ালাম, আমাদের গ্রিন সিগন্যাল দিয়েছে, আয়। এবার আমরা যাচ্ছি। এটা মিলিটারিদের বানানো, দেখে নিচ্ছে তো মিলিটারি ক্যাম্প। আর এরকম টাইপের ব্রিজ ওরা বানায়। সোজা রাস্তাটা দিয়ে এসেছিলাম, ঘোষপুকুর যাওয়ার জন্য বললো যে এই যে
মোড়টা রয়েছে তেমাথার মোড়, সেখান থেকে আমরা রাইটে টার্ন নিচ্ছি। আর মিরিক যাবার পথে এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকেই তেল নিয়েছিলাম। এরপরই পড়লো একটা লম্বা ব্রিজ আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী। কখনো গুগল ম্যাপ, কখনো বা কাঁচ নামিয়ে লোকাল লোকেদের জিজ্ঞেস করতে করতে এইখানে এসে দেখলাম বাগডোগরা 22 কিলোমিটার, শিলিগুড়ি 28 কিলোমিটার। আর এই গোলচক্কর থেকে ডান হাতে টার্ন নিয়ে সোজা এই রাস্তাটা শাল জঙ্গলের মধ্যে দিয়ে, অপূর্ব বাটারি স্মুথ রাস্তা। আমরা পানিঘাটা মেন রোডের দিকে এবার লেফটে নিতে হবে। Turn left onto Bagdogra, Panighata Main Road. Continue on Bagdogra, Panighata Main Road for 4 kilometers. 4 কিলোমিটার চলতে থাকবে। রাস্তার কন্ডিশনটা কিন্তু ভীষণ ভালো, এতক্ষণে একদম স্মুথ বাটারের মতো রাস্তা দিয়ে যাচ্ছি, খুবই সিলিক। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:30। নামবার সময় আপনি 20-40-এ গাড়ি চালিয়েছেন, কিন্তু এখানে আপনি মিনিমাম 80-তে গাড়ি চালাতে পারবেন। সময়টা এখানে অনেকটা ম্যানেজ হয়ে যাবে, আর রাস্তাটা ফাঁকাও থাকে, খুব একটা গাড়ির ভিড় তো এখনো পর্যন্ত সেরকম চোখে পড়ছে না। ঘড়িতে এখন ওই 11:15 মতো বাজে, তো ভালোই ফাঁকা রাস্তাতে হুড় করে আপনি গাড়ি টানতে পারেন। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি নাম ব্যাংডুবি, বাঁ হাতেই পড়বে আর্মি পাবলিক স্কুল। পেয়ে গেছি প্রচুর পালং শাক, পুদিনা, মেথি শাক সবই আছে। আমরা বাজার করে নিয়েছি, আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সমস্ত ফ্রেশ, একদম শীতকালীন বাজার। আমাদের এখন গাড়িতে প্রচুর শপিং হয়ে গেছে, বাজার করাও হয়ে গেছে, নালে বাড়ি গিয়ে আবার বাজারে বেরোতে হতো। রাইস শাকও পেয়ে গেছি, এবার রাইস শাক দিয়ে জমিয়ে রান্না করতে হবে বাড়িতে গিয়ে। কিছুক্ষণের মধ্যেই আমরা উঠলাম ন্যাশনাল হাইওয়ে 27-এ। এই হাইওয়ে ধরে কিছুটা এগোলেই একটা ফ্লাইওভার পড়বে। ফ্লাইওভারের ওপরে না উঠে দেখুন ডান দিকেই সাইন দেওয়া রয়েছে এয়ারপোর্ট কলকাতা বলে, যে নিচে সার্ভিস রোডটা ধরতে। আর লোকালসরা বলল কিছু দূর এগোলেই পড়বে বিহার মোড়, সেখান থেকে লেফটে টার্ন নিলেই ঘোষপুকুর পড়ে যাবে। এই রাস্তা ধরে কিছু দূর এগোতেই সাইনবোর্ডেও দেখলাম, দেখুন লেখা আছে এয়ারপোর্ট বাঁ দিকে। আর এই যে এই গ্রিন সাইনবোর্ডে বিহার মোড়ও পেয়ে গেলাম। এখান থেকেই আমরা লেফট হ্যান্ড সাইডে টার্ন নেব আর পড়ে যাব ঘোষপুকুর। বিহার মোড়ে বাঁ হাতেই পাবেন একটা হোটেল, দেখবেন লেখা আছে হোটেল এয়ার ইঙ্ক লিঙ্ক। আমরা এবার পড়লাম ন্যাশনাল হাইওয়ে 327-এ। গুগল বলছে এই রাস্তা ধরে এখন সোজা আপাতত 9 কিলোমিটার চলতে। পর্যন্ত রাস্তা খুবই ভালো, দেখা যাক কতক্ষণ ভালো রাস্তা আমাদের সাথে থাকে। বাগানের পাশ দিয়ে এখনো আমরা যাচ্ছি, এখনো চা বাগান স্বাদ ছাড়েনি। কলকাতা এখনো 553 কিলোমিটার। ঘোষপুকুর পেরোনোর পর আমরা এখন হাইওয়েতে দাঁড়িয়েছি, একটু চা খাবো। আর নীলাঞ্জন নদীকে গাড়িটাকে একটু ঝেড়ে পুছে নিচ্ছে, ভীষণ ধুলো হয়ে গেছে। আর হ্যাপির পাশে তো প্রচুর বাজার আছে, আমাদের হ্যাপির দায়িত্ব হচ্ছে সেই বাজারগুলোকে ঠিকঠাক কলকাতায় নিয়ে যাওয়া। প্রচুর চায়ের দোকান রয়েছে, এখানে চা বিক্রিও হচ্ছে, লেপ, কাঁথা, কম্বল, জ্যাকেট সব পাওয়া যাচ্ছে। আর উল্টো দিকেই হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। লাস্ট মিনিট শপিং এখান থেকেও সেরে নিতে পারেন, টুকটাক যদি কারোকে কিছু দেবার থাকে। আনারস বসে আছে, এইসব জায়গায় খুব আনারস পাওয়া যায়। আনারসের যদি শপিং করার ইচ্ছে থাকে এখান থেকে কয়েকটা তুলে নেবেন। ধারে ফেয়ারি ডাস্টার গাছ লাগানো আছে আর ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। ট্রাক, বাস, গাড়ি, তার পেছনে আমরা, পাশে টোটো। আমরা ক্রমশ স্লো হতে চলেছি। বাসকে সবাই হাত দেখাচ্ছে, বাস দাঁড়িয়ে পড়ছে, টোটো জায়গা দিচ্ছে না, এখন হর্ন দিয়ে এগোচ্ছে। সার বেঁধে টোটো, এগুলো সব হাইওয়েতে উঠবে টোটো। রাত্রিবেলা খুব শুষ করে চলে গেছি।
ঘড়িতে 12:05 বাজে। মালদা এখান থেকে এখনো 184, ডালখোলা 63, কিষানগঞ্জ 36। আমার এগুলো ভালো লাগে। রায়গঞ্জে তো জয়তে 40 মিনিট লেগেছি রাস্তা করতে, খালি রায়গঞ্জ ক্রস করতে। রায়গঞ্জ ক্রস করতে অনেকটাই লাগে, করার নেই। দিনের বেলা যা আবার আজকে 30 তারিখ, শিয়ে হবে শনিবার। যদি রাস্তা নর্থ বেঙ্গল পর্যন্ত হয়ে যায় তাহলে প্রায়ই চলে যাওয়া যাবে, কিন্তু এখনো অনেক রাস্তা আন্ডার কনস্ট্রাকশন। সব কিছুরই ভালো মন্দ দিক আছে। রাত্রিরে ড্রাইভ করলে যেমন হাইওয়েতে টোটোদের দৌরাত্ম বা পথচারী মানুষদের আনাগোনাটা কম থাকে, তেমনি এই সিনিক বিউটিটা কিন্তু মিস হয়ে যায়। কলকাতা দেখাচ্ছে বোর্ডে আর 484 কিলোমিটার বাকি। কিছুক্ষণের মধ্যেই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে ঢুকে যাব। সর্ষের ক্ষেত, প্যাচওয়ালা রাস্তা শুরু হয়ে গেছে। আমরা এখন নাচতে নাচতে যাচ্ছি, যেটি কোনো খিদে আমাদের এখনো পাইনি। কিছু দূর রাস্তায় গেলে আমাদের খিদে আপসে পেয়ে যাবে। আমাদের ট্রেন লাইনও চলে গেছে ডান হাত দিয়ে। রাত্রিবেলা ওই স্টেশনটার পাশ দিয়ে গিয়েছিলাম। কিষানগঞ্জ দাঁড়িয়ে রয়েছে মালপত্র নিয়ে একটা মালগাড়ি, আর আমরা প্রচুর হর্ন মারতে মারতে যাচ্ছি। লোকজন, সাইকেল, অটো, ট্রাক সবাই আছে রাস্তায়, আমরাও আছি। হাত দেখাচ্ছি, হাত নড়ছে না ওর কাপড় নড়ছে কিছু বোঝা যাচ্ছে না। তার সাথে মহান এই টোটোরা আছে। কিষানগঞ্জ, বিহার কিষানগঞ্জ লেখা আছে। এই হ্যাঁ, এই ইয়ে ওভারব্রিজটা খুলে গেছে। ওভারব্রিজটা সকালে এসেছিলাম রাত্রিবেলা, রাইট। আগে একটা রাস্তা দিয়ে আপ ডাউন করতে হতো। বিহার এখন এটাই কিষানগঞ্জ, মানে এখন তো বিহারে আমরা। হ্যাঁ, মনে হচ্ছে এটাই বিহার। হিন্দিতে লেখা ছিল, হিন্দিতে লেখা আছে। হ্যাঁ, হিন্দিতে লেখা। আমরা বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সবই হিন্দিতে লেখা। এটা দিয়ে আপ ডাউন করতে হতো ব্যবহার করে করে। এটা নাচুনি কুদুনি রাস্তা হয়ে গেছে, আর ওপরের র্যাম্পটা দিয়ে আমরা যাবার সময় গেছি। ওইটা ভালো। স্টেশনে প্রচুর ট্রেন দাঁড়িয়ে। এখন 1:45 মতো বাজে ঘড়িতে। আমরা যেটা ভুল করেছিলাম যে বিহারে ঢোকার আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের বলেছিল সামনের রাস্তায় ব্লকেজ আছে, আপনারা ধানতলা বোতলবাড়ির রাস্তাটা নিন। কিন্তু ওই রাস্তায় খারাপ এক্সপিরিয়েন্স বলে আমরা সোজাই গাড়ি চালিয়ে দিয়েছি। আর এখানে বিহার পুলিশও কিন্তু অ্যাজ সাচ কোনো ব্লকেজের কথা বলেনি। এখানে কিষানগঞ্জের মোড়ে তো পুলিশও দাঁড়িয়ে রয়েছে, বিহার পুলিশ। তাদেরও জিজ্ঞেস করলাম, সবাই বলছে যে না, সামনের রাস্তা খোলাই আছে, ব্লকেজ কিছু নেই। কিন্তু কেন আমাদের বেঙ্গল টু বেঙ্গল ঢুকতে বললো? আর গুগলেও দেখাচ্ছে একটা জায়গা রেড হয়ে রয়েছে। যতক্ষণ না আমরা জায়গাটায় পৌঁছচ্ছি কিছুই বুঝতে পারছি না। দেখি আরো এগোতে থাকি। ডালখোলা এখনো 30 কিলোমিটার। খুব ইচ্ছে যে সামনে পরদেশি ধাবায় মালদায় খাবে, কিন্তু কখন আমরা আদৌ মালদা পৌঁছবো সেটার কোনো ঠিক ঠিকানা নেই। তাই হাপি একটু দুঃখে আছে, কারণ ড্যাডি বলেছে যে আগে যেখানেই আমরা খাবার পাবো খেয়ে নেবো। তবে এই রাস্তার উপর খাবার দোকানের কিন্তু কোনো অভাব নেই। ভালো খারাপ মাঝারি সব রকমের ধাবা রেস্টুরেন্ট এইখানে পেয়ে যাবেন। তাই না খেতে পেয়ে আপনি অন্তত যদি দিনে জার্নি করেন থাকতে হবে না আপনাকে। যে ব্লকেজটা রয়েছে সেটা বলছে যে একটা আদিবাসীদের একটা সমাবেশ টাইপের ছিল। তো বলছে যেতে যেতে আমরা ওখানে যতক্ষণে পৌঁছবো মনে হয় মিটিংটা অলরেডি ওভার হয়ে যাবে। তো দেখি একটু চা ফা খেয়ে আস্তে ধীরে এগোই, মনে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে জ্যামটা। খুবই মেঘলা করেছে, ঘড়িতে এখন 1:05। আরও কিছু দূর এগিয়েই বুঝলাম যে না, এখনও ব্লকেজটা রয়েছে, কারণ গুগলে 5 মিনিট ব্লকেজটা হয়ে গেছে 18 মিনিট। অন্য গাড়িগুলোর কথা মতো আমরাও একটা গ্রামের ভেতরের রাস্তা নিলাম, কারণ হাইওয়ে একদম পুরো বন্ধ। দিকের গাড়িটা থেকেও কনফার্ম করে নিলাম, বললো 6-7 কিলোমিটার হবে এই রাস্তাটা দিয়ে গেলে কানকিতে গিয়ে উঠবে।
এরকম আনএক্সপেক্টেড ড্রাইভিংয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সামনের গাড়িটা তো ধোঁয়া উঠিয়ে কোথায় চলে গেছে, স্লিপ করছে। গ্রামের রাস্তা পুরো বেঙ্গল টু বেঙ্গল যায়নি তো কি হয়েছে, তার একটা ছোট্ট সংস্করণ। তাই তো বেঙ্গল টু বেঙ্গলের বাবা, গ্রামের রাস্তা এনজয় করতে করতে যাও। দুপাশে ক্ষেত, আলের ওপর দিয়ে ব্যালেন্স করে গরু, ছাগল, মুরগিকে হর্ন দিতে দিতে অবশেষে আবার উঠলাম ন্যাশনাল হাইওয়ে 27-এ। কিন্তু না, সুখ আর বেশিক্ষণ টিকল না। দেখলাম কিছু দূর এগোনোর পর সামনে হাইওয়েতে আবার ব্লকেজ দেখাচ্ছে। অগত্যা আমরা অন্যান্য গাড়িগুলোর দেখা দেখি আবার একটা গ্রামের রাস্তার মধ্যে ঢুকে পড়লাম। একদম ইন্টিরিয়ার গ্রামের মধ্যে দিয়ে যখন যেতে হচ্ছিল তখন আর গ্রামের শোভা উপভোগ করার মতো মেন্টালিটি ছিল না। ভাবছিলাম কতক্ষণে হাইওয়েতে উঠবো। গুগল এক কথা বলছে, লোকালসরা অন্যরকমভাবে ডিরেকশন দিচ্ছে, একদম পুরো রাস্তা ঘেটে যাকে বলে। আর বুঝতেই পারছিলাম এই সমস্ত গ্রামবাসীদের কাছেও এত গাড়ি হুড়হুড় করে ঢুকে আসাটাও অপ্রত্যাশিত। ওরাও সমস্ত বাড়িঘর থেকে বেরিয়ে দেখছে। হাইওয়ের জায়গায় জায়গায় ব্লকেজ রয়েছে, আর ওই ভেতরের গ্রামের রাস্তাগুলো দিয়ে দিয়ে এসে ভেতর দিয়ে প্রচুর আমরা ঘুরেছি। মানে বেঙ্গল টু বেঙ্গল থানতলা বোতলবাড়ির বাবা বলা যায় রাস্তাগুলোকে। উল্টো দিক থেকে হুসহুস করে যখন গাড়িগুলো চলে আসছে, এক একটা রাস্তা এমনই সরু যে ভীষণ ডিফিকাল্ট হচ্ছে একটা গাড়ির পাশ দিয়ে অন্য গাড়িকে পাস করানো। সেরকমই আপাতত গ্রামের মধ্যে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ফেসে। কখন হাইওয়েতে উঠতে পারবো ভগবান জানে। আর মানে বলিহারি যাই, হাইওয়েগুলোতেও পারে মানুষজন এরকম আটকে দিতে। এখন নিজেই সিচুয়েশনে পড়ে বুঝতে পারছি যে একদমই এই জিনিসগুলো কিন্তু করা উচিত নয়। কত মানে রুগী থাকে বা অনেকের দরকার থাকে তাড়াতাড়ি একটা জায়গায় পৌঁছানো, এক্ষেত্রে তো দেরি হয়ে যায়, তাই না? ভীষণ খারাপ লাগছে। ওই রাস্তাটা তখন নিয়ে নিলেই মনে হচ্ছে বেটার হতো। এখন তো যাই হোক, বাড়ি যাচ্ছি বলে অতটা টেনশন নেই। যতই রাত হোক আমরা বাড়িতে পৌঁছে যাব। এটা যদি আমাদের বেড়াতে যাওয়ার সময় হতো তখন তো অনেক কিছুই ম্যাটার করে যায় একটা জায়গায় ঠিক সময় পৌঁছানো, কারণ সেই সময় মতো সেখানে সাইট সিইং থাকে, হোটেল সমস্ত বুকিং থাকে। বিভৎস অবস্থা। কবে যে আমাদের এই মানে হাইওয়েগুলো ভালো হবে কে জানে। এত বাইপাস হয়ে গেছে, হাইওয়ে হয়ে গেছে, এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, তাও গাড়ি নিয়ে বেরোলে এরকম দুর্গতির সামনে কিন্তু আপনাকে পড়তেই হবে। পুরো বেড়াতে যাওয়ার যে আনন্দ সেটাই মাটি হয়ে যায় এরকম সিচুয়েশনে পড়লে। এখন সামনে কোনো রকমে গাড়িগুলোকে এদিক ওদিক করে আনা হচ্ছে, দেখা যাক কতক্ষণে ক্লিয়ার হয়। ঠিক আছে, বিশাল ক্যাচাল, জানি না কি হতে চলেছে। হ্যাপিও নেবে দেখছে গরু ঢুকে গেছে। মিয়া দাদু আমাদের নেভিগেট করে নিয়ে যাচ্ছে। যখন গুগল হাল ছেড়ে দেয় তখন স্থানীয় লোকজনই ফর্সা। দেখা যাক হাইওয়ে আমরা বেরোতে পারি কিনা, তা কতক্ষণে, এখানেই না রাত হয়ে যায়। আমরা সুরাজপুর টোল প্লাজায় আসছি আর ঘড়িতে এখন বাজে 2:45। প্লেনটাকে কিরম করে নিয়ে যাচ্ছে? এয়ার ইন্ডিয়া ভেঙে গেছে না কি হয়েছে কে জানে। এয়ার ইন্ডিয়ার প্লেন, এখন এই প্লেনই পারবে আমাদের পৌঁছে দিতে হুশ করে। সোজা গেলে পূর্ণিয়া আর বাঁ হাতে বেঁকলে পাবো রায়গঞ্জ। আমরা এখন লেফট হ্যান্ড সাইডে টার্ন নেব। মালদা এখনো 123 কিলোমিটার বাকি। দুর্ভোগ এক নিমেষে ভুলে গেলাম যখন দুপাশে পড়তে লাগলো হলুদ সর্ষের ক্ষেতগুলো। অপূর্ব লাগছিল দেখতে। কিন্তু অটো হর্ন দিয়ে সরে না, কুয়াশা কুয়াশা আর প্রচুর ব্যারিকেড হাইওয়ের ওপরে। আপনি 120-তে যাচ্ছেন, হঠাৎ মুখের সামনে কুয়াশার মধ্যে দেখতে পেলেন যে ব্যারিকেড দেয়া। ভীষণ ভালো, কিন্তু এই মাঝে মধ্যেই জোরে আস্তে আস্তে যে রাস্তায় ব্লক করা এই গার্ডগুলো রাখা থাকে, এগুলোতেই মাথা খারাপ হয়ে যায়। আপনি একটা মোমেন্টামে চালিয়ে আসছেন, হঠাৎ করে আপনাকে স্পিড কমিয়ে আবার তুলতে হবে, ওটাতেই আরও বেশি লেট হয়ে যাবে। আর এখান থেকে রায়গঞ্জ এখনও 19 কিলোমিটার, আর ঘড়িতে এখন বাজে 3:25, আর বাইরের টেম্পারেচার 18 ডিগ্রি সেন্টিগ্রেড। সুরাজপুরের পর নেক্সট আবার একটা টোল দিচ্ছি। টোল ডিটেলস আমাদের ফার্স্ট ভিডিওতে পেয়ে যাবেন।
রায়গঞ্জ বাইপাস এখনও ওপেন হয়নি, আমাদের নিচের সার্ভিস রোড দিয়ে যেতে হবে। আর ঘড়িতে বাজে 4:20। হোটেল এমবাসি, এইটাতেই আগের বার ফেরার সময় খেয়েছিলাম আমরা। আপাতত এখন আমরা রায়গঞ্জের দিকে যাচ্ছি। সিঙ্গেল লেন শুরু হয়ে গেছে। এখানে এখন পৌনে 4 বাজে, এখনো আমরা ধুলোঝড়ের মধ্যে দিয়ে চলেছি। মেগাবাইট রেস্টুরেন্টে দাঁড়িয়েছি মেগাবাইট দেওয়ার জন্য। দুপুরের লাঞ্চে নিয়েছিলাম ডিম কষা আর হাত রুটি। সবাই 4:30 বাজেনি, 4:25। চায়ের জন্য আর একটু নষ্ট না করে 5:30টার দিকে একবারে চাই দাঁড়িয়ে। 5:30 6টা আমরা মেগাবাইটে এখানে ডিমের কষা আর রুটি খেলাম। একটু টাইম নিল, অতটুকুন টাইম তো দিতেই হবে বানানোর জন্য, কিন্তু খুব ভালো বানিয়েছিল, একদম তৃপ্তি করে আমরা খেয়েছি। এখান থেকে আবার আমরা রওনা দিচ্ছি কলকাতার দিকে। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:20 মতো। এখানে এগ কারি রুটি আমাদের কস্ট পড়লো, কত পড়লো? 250 টাকা আমাদের দাম পড়লো। 5টা হাত রুটি আর 2টো এগ কষা। এইসব রোড সাইড ধাবাগুলোতে যখন খেতে দাঁড়াবেন তখন একদম সাজেশনের মধ্যে পড়ে এরকমই খাবার দাবার দেবেন। আমাদের আগে এসেছিল একটা ফ্যামিলি, ওরা চিলি চিকেন অর্ডার দিয়েছিল, আমরা খেয়ে বেরিয়ে এলাম, তখন ওরা চেঁচামেচি করছে, ওনাদের বসিয়ে রেখেছে এক্ষুনি হয়ে যাচ্ছে এক্ষুনি হয়ে যাচ্ছে করে। তো এইরকম রোড সাইড ধাবাতে চিলি চিকেন বললে ওদেরও বানাতে একটু টাইম লাগে, তাই একদম আউট অফ সিলেবাস দিলে ওরাও একটু খেয়ে হারিয়ে ফেলে। ঘড়িতে এখন 5:35 মতো হবে। আর আমরা এখন আবার হাইওয়েতে গিয়ে উঠলাম রায়গঞ্জ পেরিয়ে। মালদা এখান থেকে 68। এখন আমরা এসছি বালুরঘাটে, আর বাইরের টেম্পারেচার দেখাচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। 4:45 মতো বাজে। আমরা এখন সাপের মতো এঁকে বেঁকে গাজলে এসে পৌঁছলাম 5:10 বাজে। ফারাক্কা এখান থেকে 56 কিলোমিটার। পরদেশি ধাবা চলে এসছে, তাই তো। পরদেশি ধাবা আমরা যখন ক্রস করছি তখন ঘড়িতে বাজে 5:20। একদম হাইওয়ের ওপরেই রাইট হ্যান্ড সাইডে হোয়াইট অ্যান্ড ব্লু কালারের বিল্ডিংটা হলো হোটেল গোল্ডেন পার্ক। আমরা প্রথমবার যখন দার্জিলিং গেছিলাম এবং কলকাতা ফিরেছিলাম রাত্রিরের জন্য আমরা স্টে করেছিলাম। নাইট স্টের জন্য মন্দ নয়। ঠিকঠাক টাইমে থাকলে মালদা আমরা মোটামুটি 3টে 3:30 সময় ঢুকে আসতাম, কিন্তু সেটা এখন আমরা 5:30 নাগাদ পৌঁছলাম ওই অবরোধের জন্য হাইওয়েতে। আমরা যাচ্ছি সুজাপুর দিয়ে, খুব জমজমাট এরিয়া। খাবার দাবার খাবার ইচ্ছে হলে এখানে খাবার দাবার খেয়ে নিতে পারেন। আর আমাদের ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:45। আমার ব্যক্তিত্ব আমাদের সামনে ধোঁয়া উড়িয়ে চলেছে, লাইন হয়ে রয়েছে ট্রাকের, কি জানি কিসের এটা জ্যাম, বুঝতেই পারা যাচ্ছে না। আর ঘড়িতে এখন একদম 6টা বাজে, কাটায় কাটায় 6টা। সামনে যে মহান ব্যক্তি যাচ্ছে রাস্তা দিয়ে, আমাদের জায়গাও দিচ্ছে না, তার পেছনে না আছে কিছু আলো, না নিজে যাচ্ছে না আমাদের যেতে দিচ্ছে। ছবি তুলে রাখার মতো। পরমবীর চক্র দেওয়া উচিত হাইওয়েতে, এরকম ভীষণ সাহসের সঙ্গে বেরিয়ে পড়ে এরা। সিচুয়েশন একদম, কেউ কারোর সিগন্যালও মানছে না, কথাও শুনছে না, পুলিশের মতো সাইড হয়ে দাঁড়িয়ে আছে। এই যে পুলিশ পকেটে হাত দিয়ে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সাইডে, আর লোকজন নিজের মতো রাস্তা পার হচ্ছে। কিছুই কারণ নেই, জাস্ট এই জায়গাটার সিগন্যালের জন্য এতক্ষণ জ্যাম হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এখন ঘড়িতে বাজে 6:20। ফারাক্কা ব্রিজে উঠছি, আর ঘড়িতে এখন 6:25। আমরা ট্রেনের সাথে সাথে যাচ্ছি, ট্রেনও যাচ্ছে আমরাও যাচ্ছি ফারাক্কা ব্রিজ দিয়ে। ঠিক আছে, ফারাক্কা ব্রিজে লাল সিগন্যাল দেখে আমরা চললাম এগিয়ে। টাটা। এটা কি ওয়াগ নাই সবচেয়ে পাওয়ারফুল ইঞ্জিন।
ক্রস করে আমরা এখন দাঁড়িয়েছি কেসার তন্দুরি চায় বিজয়ের চায়ের দোকানে, আর তার সাথে খাবো আমরা হচ্ছে চিকেন চায়টা। খুব সুন্দর কেসার চা বানিয়ে দিয়েছে, দারুণ দেখতে। হ্যাপি থামস আপ দেখাচ্ছে। হাইওয়ের ওপরে মালাইওয়ালা কেসার চা জাস্ট ভাবা যায়। এখানে খোয়া মোচা চলছে, দূরে ট্রেন যাচ্ছে। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন আবার 7টা বাজে, আমরা আবার রওনা দিচ্ছি কলকাতার দিকে। ঘড়িতে 8টা বাজতে 20 মতো হবে, আর আমরা বহরমপুর ফারাক্কা টোল বুথের দিকে যাচ্ছি। আজকে মনে হচ্ছে হামারা ব্যাড লাকি খারাপ হ্যায়। কিছু দূর অন্তর অন্তরই দেখছি উল্টো দিকের রাস্তা দিয়ে এগোতে হচ্ছে। লরিগুলো দাঁড়িয়ে থাকছে কিন্তু ছোট গাড়িগুলো ওইভাবেই যাচ্ছে উল্টো দিকের লেন দিয়ে। যাই হোক, আমরা আবার ভালো ছেলের মতো রাইট লেনে ফিরে এসেছি। একটা করে খারাপ হচ্ছে একটা জায়গায়। হ্যাঁ, ফারাক্কার মতো এখানেও একটা লরি খারাপ হয়ে গেছে, যার জন্য এই অবস্থা। এখন যাওয়ার সময় ছিল এইদিকের লেনটা কেন খোলেনি কি জানে। 8:30 মতো বাজে এখন ঘড়িতে। তা এখান থেকে আরো 222 কিলোমিটার, আর ঘড়িতে এখন বাজে 8:40। রংপুর বাইপাসের পরেই আবার একটা সিঙ্গেল লেন রয়েছে, যেখানেই সিঙ্গেল লেন সেখানেই স্লো হয়ে যেতে হচ্ছে। ঘড়িতে 8:53। হাইওয়েতে এই রেলগেটগুলো পরে এক একটা হার্ডেলসের মতো। একটা টোল প্লাজায় এসছি আমরা, আর ঘড়িতে এখন 9:49। কৃষ্ণনগর বহরমপুর। রজনীগন্ধার মালাও বিক্রি হচ্ছে রাত করে। আর কিছুক্ষণ আগে দেখলাম কলসি ভরা তোমার নলেন গুড় বিক্রি হচ্ছে। যাচ্ছি বেথুয়া ডগরির ওপর দিয়ে, 9:53 বাজে। আর দুপাশে বেশ অনেক খাবারের দোকান আছে যেগুলো খোলা আছে। পৌঁছে গেছি কৃষ্ণনগরের মাদার্স হাটে। এর পাশেই একটা বড় দেখবেন ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পও আছে। মাদার্স হাটের ওপরে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে চ্যানেলে, যদি চান দেখে নিতে পারেন। আই বাটনে পারলে শেয়ার করে দেবো। প্রথমে ভাবছিলাম এত রাতে খোলা পাবো কিনা, এসে তো দেখি গাড়ির ভিড়ে জমজমাট। আসলে বিভিন্ন ওকেশনে, যেমন রিসেন্টলি 31st নাইট ছিল, আবার দোল উৎসবও আসছে, এদের এখানে বিশাল বাফেতে ভুরি ভোজের আয়োজন থাকে। আর দেশি দাবায় খাওয়া হয়নি বলে হ্যাপি দুঃখে ছিল। মাদার্স হাটে ডিনার করে বাবু খুশি। আমরা বসুধা রেস্টুরেন্ট মাদার্স হাটে ঢুকেই আমাদের মনপসন্দ আইটেমগুলো অর্ডার দিয়ে দিলাম। আমসত্ত্ব কাঁচা লঙ্কা পোলাও, আর নিয়েছিলাম রাজবাড়ির ছানার ডালনা আর মাটন কষা। আমাদের এখানে মাদার্স হাটে খাওয়া দাওয়া হয়ে গেল। 850 টাকা বিল হয়েছে আমরা যা খাবার অর্ডার দিয়েছিলাম। আমরা আবার 11টা নাগাদ রওনা দিচ্ছি কলকাতার দিকে। শান্তিপুর রেলওয়ে বাইপাস রোড ধরে আমরা এখন যাব শান্তি করে বাড়িতে। এটাই কি বাইপাস রোড? না, একটা ব্রিজ মতো আছে ওইটাতে। আগে বোধহয় শান্তিপুর রেলগেটটাতে ওই এর মতো জ্যাম হতো, রানাঘাটের মতো। ওই আমরা যেটা রোড ক্লোজড বলে একটা ফ্লাইওভার দেখলাম আজ থেকে, ওইটা মনে হয় পড়বে সামনে। আমরা রানাঘাট দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এগোবো, কারণ এসটিকে রোডটা অনেক ঘোরা পড়ে। এসটিকে রোডটা কতটা মতো বেশি পড়ে? সিঙ্গেল লেন তো ওটা, বেশি পড়ার থেকেও সিঙ্গেল লেন 30-40 কিলোমিটার প্রায় 30 তো পড়েই মনে হয়। শান্তিপুর রেলগেটের এটা উপরে বাইপাস হয়ে গেছে আর খুলেও গেছে, তাই জ্যামে আটকাতে হচ্ছে না। 600 meters, slide right onto National Highway 12. এটা আবার গিয়ে ন্যাশনাল হাইওয়ে 12-এ মিশেছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা যে ফিরছি, রানাঘাটের জ্যামটা হয়তো খেতে হয়, কিন্তু এসটিকে রোড ধরেও আমরা আগে যাতায়াত করে দেখেছি। ওখানেও কিন্তু নবদ্বীপের রেলগেটে বেশ কিছুক্ষণ সময় যায়। তার উপরে সিঙ্গেল লেন বলে এমনি স্লো হয়ে যেতে হয়, প্রচুর বাম্প রয়েছে, আর কিলোমিটার ওয়াইজও কিন্তু বেশ খানিকটা বেশি পড়ে। নর্থ বেঙ্গল যাওয়ার সময় আমরা রাত্রিবেলা ড্রাইভ করেছিলাম, অ্যাজ সাচ প্রবলেম হয়নি, অন টাইমই পৌঁছেছিলাম। ফেরার সময় অবরোধে আটকে কিছুটা লেট হয়ে গেল। আর ফাঁকাও আছে, করে চলেও যাচ্ছি, এখনো পর্যন্ত কোথাও থামতে হয়নি।
আর ঘড়িতে মোটামুটি এখন বাজে হচ্ছে 11:15। 10 মিনিটসের একটা কনজেশন আছে, দেখা যাক কোথায় গিয়ে আমরা পাই কনজেশনটা। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:25 মতো। রাস্তা কিন্তু খুবই ভালো। আবার উল্টো দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর এইদিকে তো শয়ে শয়ে ট্রাম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দেয়নি আসতে, সাংঘাতিক অবস্থা। লাইনে ঢুকিয়ে দিই। ঘড়ি বলছে 12:16 আর আমরা দাঁড়িয়ে আছি রানাঘাট রেলগেটে। যদিও এখনো অপেক্ষায় আছি, পার হতে এখনো পারিনি। সেই নমস্য রেলগেট, এখনো আমরা ঠকর ঠকর করতে করতে যাচ্ছি। খুবই খারাপ অবস্থা রাস্তার, হাইওয়ে তো একদমই না। কাঁচরাপাড়া, হরিণঘাটা, জলেশ্বর রোডের দিকে আমরা রাইটে টার্ন নিচ্ছি। Continue on Kanchrapara, Haringata Road for 4 kilometers. SBI পাবেন ডান হাতে। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, কাঁচরাপাড়া, হরিণঘাটা, জলেশ্বর রোড। এইটাতে ঢুকলাম আর ঘড়িতে এখন বাজে 1টা। কাঁচরাপাড়া রোডে কিন্তু সমুদ্রের মতো অনেকগুলো বাম্পার আছে। এরপরে আমরা পড়বো কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর ঘড়িতে এখন 1:10 মতো বাজে। প্রচুর বাম অতিক্রম করে আমরা এবার যাব। এটা মনে হচ্ছে লাস্ট বাম। লেফট হ্যান্ড সাইডে টার্ন নিচ্ছি। প্রচুর লোক আছে যারা আলো পালাচ্ছে। Onto Barrackpur, Kalyani Expressway. জিজ্ঞেস করে নাও এটাই কি। Continue for 13 kilometers. এক্সপ্রেসওয়েতে ওঠার পর রাস্তাটা এখন ভালো, কিন্তু কিছু দূর গিয়েই আবার খারাপ। আসার সময় দেখেছি কিছুটা ভালো কিছুটা খারাপ মেশানো। শহীদ ননী সাহা সরণি, মাঝেরহাটি, নিমতা। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে লেফট হ্যান্ড সাইডে টার্ন নিয়ে এই রাস্তাটাই আপনাদের নিতে হবে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরার জন্য। রাত্রিবেলা দেখছিলাম তিরঙ্গা রং দিয়ে ল্যাম্পপোস্টগুলো সাজানো রয়েছে। গুগল ম্যাপ অন করে রাখলেও কিন্তু আপনাকে এই রাস্তাটাই ধরাবে। এই যে ওপর দিয়েই উঠে গেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এখানে একটা সিগন্যাল রয়েছে, সিগন্যাল থেকে আবার লেফট হ্যান্ড সাইডে আমরা টার্ন নেব বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে। এখান থেকে আমরা যেহেতু কসবার দিকে যাব, তাই জন্য কলকাতা 1 নম্বর গেটের যে রাস্তাটা সবাইকারই মোটামুটি জানা রয়েছে। এখন যেমন আমরা যাচ্ছি তাজ স্যাটসের পাশ দিয়ে, আমাদের লেফট হ্যান্ড সাইডে পড়ছে, সোজা গিয়ে উঠবো আমরা কলকাতা এয়ারপোর্টে। রাস্তাটা দেখে আশা করছি আন্দাজ করতে পারছেন যে আমরা কলকাতা এয়ারপোর্ট প্রায় পৌঁছেই গেছি। যতই দেশ বিদেশে বেড়াতে যাই না কেন, কলকাতার মাটিতে পা রাখলেই মনটা ভালো হয়ে যায়। বাড়ি ফেরার আনন্দ তো তার সাথে রয়েছে। আশা করছি আমাদের এই নর্থ বেঙ্গলের জার্নি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ঠিকানায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ট্রাভেল অ্যান্ড ইট উইথ কুক বেক অ্যান্ড এনজয়।